আমি নিজে খুব উদ্বিগ্ন যে এই রকমের একটা গণ অভ্যুত্থানের পরিচিত আইকনিক ফিগার ফেস তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে তারা এরকম একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে যেখানে তাদের একটা বড় ধরনের ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে। মানুষ অনেকদিন ধরেই একটা বিকল্প রাজনীতি বিকল্প নেতৃত্বের প্রতি মুখিয়ে আছে, সেই সুযোগটা তাদের ছিল। সেখানে তারা এই অল্প সময়েই যেভাবে বিতর্কিত হয়েছে উপদেষ্টার দায়িত্ব পেয়ে, দেখেন যেমন আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ, তথ্য সম্প্রচার, তথ্য প্রযুক্তি, আইসিটির এই দুইটা মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, প্রায় 7 মাসের মতো দায়িত্ব পালন করেছে। এই 7 মাসে তার মিনিস্ট্রির একটা দৃষ্টান্তমূলক কাজ আছে যেটা বলতে পারবে বা আমরা বলতে পারবো যে দেখেন তরুণরা 7 মাসে এটা করেছে? নাই। আমাদের আরও দুজন উপদেষ্টা, এখন মাহফুজ আলম যিনি প্রধান উপদেষ্টার আপনার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হয়েছেন, আবার অনেকদিন মন্ত্রণালয় না নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরেরই বিভিন্ন নিয়োগ আপনার এগুলো বাস্তবায়ন করেছেন। কে কোথায় যাবে, কিভাবে পুলিশ প্রশাসন বা কন্ট্রোল করবেন, এগুলো নিয়ে কাজ করেছেন। এখন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তাদের পারফরমেন্সটা কি করেছে এই 8 মাসে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। স্থানীয় সরকার একটা ভারী অনেক বড় মন্ত্রণালয়, সবসময় সরকারের দলেরও সিনিয়র লোক এই মন্ত্রণালয়ে থাকে এবং এই মন্ত্রণালয়ের অনেক বদনাম আছে। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রকল্প নেওয়া হয় স্রেফ দলীয় নেতাকর্মীদের লুটপাটের একটা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। সো যুব ক্রীড়া মন্ত্রণালয়, তো এই দুটো মন্ত্রণালয়ে গত 8 মাসে আমরা যদি বলি খুব উল্লেখযোগ্য অর্জন কিংবা মানুষ স্বস্তি পেয়েছে এই সমস্ত পদক্ষেপগুলোতে খুব বেশি নাই। তাহলে এই যে আন্দোলনের আইকনিক ফিগার তরুণদের কাছ থেকে মানুষ আশা করেছিল যে তরুণরা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবে তারুণ্য দিয়ে, একটা যে স্পিরিট তাদের মধ্যে দেখতে চেয়েছিল সেটা তারা তো দেখেই নেই, বরঞ্চ তাদের এই যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই পরিবর্তিত বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি সেটা নেতৃত্ব দিয়েও তারা কিন্তু আবার এখন ওই ফ্যাসিবাদকেই পুনর্বাসন করছে। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে তারা প্রোটেকশন দিচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দলে নিচ্ছে। তাহলে এপিএসরাই যদি 100 কোটি টাকার দুর্নীতি করে, উপদেষ্টারা কি করেছেন? এবং এপিএসরা এটা করছে নিশ্চয়ই উপদেষ্টাদের কনসার্ন ছিল, কারণ এপিএস কি করছে সেটা তার উপদেষ্টা জানেন না। যে কারণে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকেই কিন্তু বলা হচ্ছে তাদের পদত্যাগেরও দাবি উঠছে। এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, সব দলমতের মানুষের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় আছে, তাদের উপরে দেশ জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। কারণ মানুষ মনে করবে যে না, এইরকম একটা গণ অভ্যুত্থানের তরুণরা আমরা দেখেছি সুযোগ সুবিধা পেয়ে তারা গা ভাসিয়ে দিয়েছে, তারাও পুরনো রাজনীতির মতোই দুর্নীতি, লুটপাট, নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য পুরনো পথে হেঁটেছে। কাজে এই গণ অধিকার বা এই তরুণরাও একই কাজ হয়তো করতে পারে। তো এই যে তরুণদের প্রতি যে একটা আস্থা বিশ্বাসের ঘাটতি তারা তৈরি করেছে, সেখানে আমরা যে তরুণরা রাজনীতি করছি সেটা কিন্তু আমাদেরকেও কিছুটা ভোগাবে আসলে। এবং সামগ্রিকভাবে এই সময়ের যে একটা বিকল্প রাজনীতির এবং নেতৃত্বের যে একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিবাচকও তো আছে। আপনি দেখেছেন যে উপদেষ্টা সজীব ভুঁইয়া তিনি তার বাবা একটি ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন, সেই ঠিকাদারি লাইসেন্সের যখন এই বিষয়টা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছিলেন, তিনি কিন্তু সেটার ব্যাখ্যা দিয়েছেন, ক্ষমা চেয়েছেন। তো ইতিবাচক ধারায়ও তো তারা পরিবর্তন আনবার চেষ্টা করছেন। প্রথম কথা হচ্ছে আমি এটা একটু আসলে মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বাবা একজন শিক্ষক, তার তো সাধারণ সেন্স থেকে এটা উপলব্ধি করার উচিত ছিল যে আমার ছেলে আমরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সরকার উপদেষ্টা আছে, আমি শিক্ষকরা সমাজের আদর্শ, আমি কেন ঠিকাদারি ব্যবসার মধ্যে যাব? এখন তাকে কেউ এনকারেজ করেছে, এটা মানে আমার কাছে আসলে কি বলবো, খুব স্বস্তিকর কিছু মানে মনে হয় না। টাকা পয়সা এইটাই কি মানুষের লক্ষ্য? এবং ক্ষমতা পেলেই কি টাকা পয়সা কামানের রাস্তা তৈরি করতে হবে? তো আওয়ামী লীগও তো এগুলোই করেছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরাও আমরা দিয়েছি, বউরা টেন্ডারবাজি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তদবির বাণিজ্য করেছে। এখনকার উপদেষ্টাদের বিরুদ্ধে সেম অভিযোগগুলো, এবং অভিযোগটা শুধু তার অনেকগুলো বাস্তবতা আমরা লক্ষ্য করছি। সো এটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। তবে হ্যাঁ,
যে অন্তত ওইটা একটা পজিটিভ দিক, যে ভুল করলেও যে ক্ষমা চেয়েছে মানুষের কাছে, এটা একটা দৃষ্টান্ত বা এটা একটা পজিটিভ সাইন যে সে রিয়ালাইজ করতে চায় এটা আমার উচিত হয়নি। কাজেই অন্তত এখান থেকে পরবর্তীতে আরও সচেতন থাকবে হয়তো।